শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছিলেন ধারাবাহিক রহস্য গল্প ক্যাকটাস হাউস, আইপিএস অনুপম পালিত হত্যা রহস্য। আজ শেষ পর্ব। গত পর্বে আমরা দেখছিলাম আদিত্য মজুমদার, প্রাইভেট ইনভেস্টিগেটর, খুন রহস্যের জট খুলছিলেন। তারপর 12:30 নাগাদ মহাশ্বেতা, ছেলে শাওন, মেয়ে বৃষ্টিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিটের মধ্যে টায়ারের দোকানে পৌঁছালেন। আরও 50 মিনিট পরে পৌঁছালেন রাজবল্লভ স্ট্রিটে। ওরা জানতো একটু পরে ইরাবতীর ফোন আসবে এবং ওদের ফিরে যেতে হবে, তাই গাড়িটাকে আর গলিতে ঢোকানো হয়নি। রিভলভারটা ওরা সঙ্গে নিয়ে এসেছিল। কারণটা হলো, ওটা মৃতদেহের পাশে পড়ে থাকলে পুলিশ ধরে নিত খুনটা বাড়ির কেউ করেছে। তাই ফেরার পথে আগ্নেয়াস্ত্রটি গঙ্গায় বিসর্জন দিতে গিয়ে ওদের দেরি হলো। কাদা থেকে পুলিশ ওটা উদ্ধার করেছে। বলাই বাহুল্য, অনুপমের শেষ মেসেজটা ওরা মুছে ফেলেছিল। মহাশ্বেতা পালিত, এবার আপনি কি বলবেন? আপনাদের মধ্যে কে এই গুলি চালিয়েছিল? আপনি মিথ্যে বলছেন, এরকম কোনো ঘটনা ঘটেনি, মহাশ্বেতা তীক্ষ্ণ স্বরে বলে উঠল। মহাশ্বেতার কথা শেষ হতেই শাওন নরম গলায় বলল, মা, আর লুকিয়ে লাভ নেই, আমি স্বীকার করছি মৃতদেহের উপর গুলি আমিই চালিয়েছিলাম। এই সময় অরিত্র মল্লিক বলল, আর কি, রহস্যভেদ তো হয়েই গেল। আমি তাহলে এবার উঠি। রহস্যভেদ হতে এখনও বাকি আছে অরিত্রবাবু, আমাদেরকে আরও একটু সময় দিন, গৌতমবাবু খুব বিনীতভাবে বলল। আসল রহস্যটাই তো এখনও সলভ করা বাকি। অনুপম পালিতকে কে প্রথম গুলিটা করেছিল? আপনিই তো বললেন অনুপম সুইসাইড করেছে, আর কি সলভ করার আছে? ডক্টর সঞ্জয় দত্ত কিছুটা বিভ্রান্ত। আমি একবারও বলিনি অনুপম সুইসাইড করেছে। আমি বলেছি মহাশ্বেতা ছেলে মেয়েকে নিয়ে ফিরে এসে অনুপমকে মৃত অবস্থায় দেখতে পায়। তাদের মনে হয়েছিল অনুপম সুইসাইড করেছে। বিশেষভাবে মেসেজে ওই রকমই লেখা ছিল। কিন্তু মেসেজ তো যে কেউ পাঠাতে পারে। খুন করার পর খুনি যে মেসেজটা পাঠায়নি সেটাই বা আমরা জানবো কেমন করে? অনুপম যে সুইসাইড করেনি এটা আপনি এত জোর দিয়ে বলছেন কিভাবে? কারণ অনুপম পালিত জানতেন তিনি আত্মহত্যা করলে তার পরিবার ইন্স্যুরেন্সের একটি পয়সাও পাবে না। কিন্তু পরিবারের প্রতি টান ছিল তার, তাই তিনি পলিসিটা চালিয়ে গেছেন। মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই অনুপম সুস্থ ছিল, কোনো অবসাদই ছিল না। সুতরাং অবসাদ থেকে তিনি সুইসাইড করতে পারেন এই সম্ভাবনাটা টিকছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে অনুপমকে গুলি চালালো কে? সঞ্জয় দত্ত বললেন, এটাই আসল প্রশ্ন। অনুপমকে মারল কে? আমরা বিভিন্ন সম্ভাবনা একে একে বাদ দিতে দিতে এগোবো। অনুপমবাবু যখন বিমাটা করেছিলেন তখন তিনি পুলিশে চাকরি করতেন। তিনি জানতেন তার জীবনের ঝুঁকি আছে, তাই তিনি বিমাটা করলেন। কিন্তু অবসরের পর তো তার কোনো ঝুঁকি ছিল না জীবনের প্রতি। তবুও তিনি বিমাটা প্রিমিয়াম চালিয়ে গেলেন কেন? তিনি তো বন্ধ করে দিতেই পারতেন। এর উত্তর হলো, অবসরের পরেও তার জীবনে ঝুঁকি ছিল। সেক্ষেত্রে একজনের মোটিভ ছিল তাকে খুন করার, তিনি হলেন নীলকমল সেন। অনুপম তাকে তার নিজের পাপবোধের জায়গা থেকে নীলকমলের লেখাপড়ার সমস্ত খরচ বহন করেছিলেন। এমনকি শান্তিনিকেতনে একটি রিসোর্টও বানিয়ে দিয়েছিলেন। এতৎ সত্ত্বেও তিনি অনুভব করেন যে নীলকমল তাকে অন্তর থেকে ঘৃণা করে। তাই রিসোর্টের দলিলটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে অনুপমের অবর্তমানে, অর্থাৎ তার মৃত্যুর পর, রিসোর্টের সম্পূর্ণ মালিকানা নীলকমল পায়। কিন্তু আমি অনুপম পালিতকে খুন করিনি, করতে পারলে ভালো হতো, নীলকমল চিৎকার করে বলল। না, আপনি খুন করেননি। যে রিভলভার দিয়ে তাকে খুন করা হয় সেটা মহাশ্বেতার দেরাজ থেকে চুরি করা আপনার পক্ষে সম্ভব ছিল না। যদিও ঘটনার দিন আপনি ওই বাড়িতে গিয়েছিলেন, কিন্তু এরা কেউ আপনার নাম বলেনি, কারণ দোষটা আপনার ঘাড়ে তারা চাপাতে চেয়েছিল। তাহলে খুনটা করল কে? সত্যজিৎ নিয়োগী উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন। অনুপমবাবু, খুন হবার সম্ভাব্য একটি কারণ কিন্তু আপনি তৈরি করেছিলেন। আমি? কিভাবে? সত্যজিৎ নিয়োগী অবাক। আপনার সেই অ্যালবামটা যেটার মধ্যে ইরাবতীর স্বামী সমীর রুদ্রর ছবি অনুপম দেখতে পেয়েছিল। সমীর আর তার এক সাকরেদ সহ জয়পুরে বানরিলাল সরাফ নামে এক শেঠজিকে খুন করে বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয়।
বনরইলালের চড়া সুদ দিয়ে ধার দেওয়ার ব্যবসা ছিল। সমীর এবং তার সহযোগী তার এজেন্ট ছিল। জয়পুরে সে নাম নিয়েছিল প্রবীর জানা। এ ঘটনার পরে সে পশ্চিমবঙ্গে পালিয়ে আসে, আর তাকে ধরার দায়িত্ব পড়ল এই সত্যজিৎ বাবুর উপর। দুর্ভাগ্যবশত অনেক চেষ্টা করেও তিনি সমীরকে ধরতে পারলেন না। ফলে সমীরের ছবি এবং তার ইতিহাস সত্যজিৎ বাবুর অ্যালবামে ছিল। অ্যালবামে সমীরের ছবি দেখে অনুপমের চেনা চেনা লেগেছিল। পরে যখন মনে পড়ে যে ইরাবতী তাকে এইরকমই একটি ছবি দেখে বলেছিল এটা তার স্বামী, কিন্তু কথাটা সত্যজিৎ বাবুকে বলার আগেই অনুপম খুন হয়ে গেলেন। সুতরাং অনুপমকে যে খুন করতে পারে সেক্ষেত্রে মোটিভে সমীরের ছিল। কিন্তু অনুপম সমীরকে চিনতে পেরেছেন সেটা সমীর কী করে জানবে? সত্যজিৎ বাবু বললেন। এখানেই ইরাবতীর ভূমিকা। সম্ভবত সত্যজিৎ বাবু যখন অনুপমকে অ্যালবামটা দেখাচ্ছিলেন সেই সময় ইরাবতী সেটা দেখে ফেলে। ফলে ইরাবতী আন্দাজ করে অনুপম বাবু সত্যজিৎকে সব কথা জানিয়ে দেবেন। সে খুব তাড়াতাড়ি সমীরকে সবটা জানালো। হতে পারে নিজের অতীত চাপা দেওয়ার জন্য সমীর রুদ্র অনুপমকে খুন করলো। ইরাবতী প্রতিবাদ করে উঠল, আপনি সব কী বলছেন? আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি ওকে ঘেন্না করি। আমি শুধু একটা সম্ভাবনার কথা বলেছিলাম, এটাই যে হয়েছে তা তো বলিনি। সত্যজিৎবাবুর কাছে গিয়ে আমিও অ্যালবামটা দেখেছি এবং সমীরকে চিনতে পেরেছি। আমি যখন সমীরের সাথে দেখা করতে গেলাম তখনই সমীর বুঝতে পারে আমি ওর অতীতটা জানি। তাই সমীর লোক দিয়ে আমাকে মারার চেষ্টা করে এবং পুলিশের জালে ধরা পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমীর কি অনুপম বাবুকে খুন করেছে? ইরাবতী সাহায্য না করলে এটা সমীরের পক্ষে সম্ভব ছিল না। যদি ধরেই নেই সমীরের সাথে তলায় তলায় ইরাবতীর যোগাযোগ আছে, সেক্ষেত্রে ইরাবতীকে অনুপমের রিভলভারটা মহাশ্বেতার দেরাজ থেকে চুরি করতে হতো। কিন্তু সেটার ভীষণ ঝুঁকি ছিল, কারণ শাওন সারাদিন ওই ঘরে বসেই শরৎ বেড়াত। কিন্তু এত ঝুঁকি নিয়ে রিভলভার চুরির দরকারটাই ছিল না। তার চেয়ে সমীরের পক্ষে একটা বন্দুক জোগাড় করাই সহজ ছিল। কিন্তু সে যে খুনটা করেছে সে এটাকে আত্মহত্যা হিসেবে দেখাতে চেয়েছিল। ঠিক সেই জন্যই অনুপমের লাইসেন্স রিভলভার দিয়ে গুলি করা হয়েছিল। কিন্তু সমীর যদি খুন করত সেক্ষেত্রে আত্মহত্যা প্রমাণ করার কোনো দরকার ছিল না। আমি খবর নিয়ে জেনেছি সত্যি ইরাবতীর সাথে সমীরের কোনো যোগাযোগ নেই, সুতরাং সমীর খুনটা করেনি। আপনি তো এক এক করে সবাইকেই বাদ দিয়ে দিচ্ছেন, আপনি কি চাচ্ছেন বলুন তো? মহাশ্বেতা অধৈর্য হয়ে উঠল। একটু ধৈর্য ধরুন ম্যাডাম, এরপর যেটা বলবো সেটা আপনার জন্য সুখকর হবে না। এই খুনের পেছনে রয়েছে মহাশ্বেতা পালিতের উদ্যম বিবাহ বহির্ভূত প্রেম এবং কিছু বাস্তব বিষয় চিন্তা। খুনের পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। অনুপম পালিতকে খুন করেছে এই মহাশ্বেতা পালিতেরই প্রেমিক। খুনের পরিকল্পনার সাথে মহাশ্বেতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মহাশ্বেতা পালিতের চোখ মুখ লাল হয়ে গেল। চেঁচিয়ে উঠল অরিত্রমল্লী, কী আবল তাবল বকছেন? আমি কেন খুন করতে যাব? আমি তো একবারও বলিনি আপনি খুন করেছেন। আসলে মহাশ্বেতা পালিত আপনাকে বাঁদর নাচ নাচিয়েছে, আপনাকে ব্যবহার করেছে। অরিত্র মল্লিক হতবম্ব। আদিত্য বলতে লাগলো, অনুপম পালিতের সন্দেহ হয়েছিল তার স্ত্রী কারো সঙ্গে উদ্দাম প্রেম করছে। অনুপমের সন্দেহটা মহাশ্বেতার নজরে পড়েছিল। আসল প্রেমিককে আড়াল করার জন্য মহাশ্বেতা নতুন বন্ধু খাড়া করলো, যার সঙ্গে সে খোলাখুলি মেলামেশা করতে লাগলো। অনুপম অবসরপ্রাপ্ত পুলিশ মনোময় হাজরাকে অ্যাপয়েন্টমেন্ট করলো মহাশ্বেতার ওপর নজর রাখার জন্য। অত্যন্ত চালাকির সাথে মহাশ্বেতা মনোময়কে ঘোল খাইয়ে দিলেন। অরিত্র মল্লিকের সঙ্গে ঘোরাফেরার ছবিটাই মনোময়ের কাছে ধরা পড়ল। আড়ালে রয়ে গেল আসল প্রেমিকের সঙ্গে মহাশ্বেতার মানসিক শারীরিকভাবে যার সঙ্গে জড়িয়ে পড়েছিল। আসল প্রেমিককে আড়াল করা হয়েছিল কারণ সেই লোকটিও বিবাহিত, লোকটির কোনো সন্তান নেই এবং স্ত্রী নার্ভের রোগী। কিন্তু তার স্ত্রী বড় ব্যবসায়ীর মেয়ে, অগাধ সম্পত্তির মালিক। অতএব তিনি যদি এদের সম্পর্কের কথা জানতে পারেন তবে ডিভোর্স হয়ে যেতে পারে, ফলে অগাধ সম্পত্তি হাতছাড়া হবে। কিন্তু শেষ পর্যন্ত অনুপম পালিত মহাশ্বেতার আসল প্রেমিককে চিনে ফেলেছিলেন। অনুপম পালিত মনোময় হাজরাকে যা যা ইনস্ট্রাকশন দিতেন অদ্ভুতভাবে মহাশ্বেতা সেগুলো জেনে যেত এবং মনোময়কে ঠিক ফাঁকি দিয়ে দিত। মনোময়কে দেওয়া ইনস্ট্রাকশনগুলো একমাত্র জানত সাইকিয়াট্রিস্ট সৃঞ্জয় দত্ত। অনুপম তার সাথে সব শেয়ার করতেন। অনুপম নিজের কন্ট্যাক্ট ব্যবহার করে জানতে পারেন মধ্য কলকাতার একটি হোটেলে
মহাশ্বেতা ও সৃঞ্জয় নিয়মিত সময় কাটায়। সুতরাং সৃঞ্জয় দত্তই যে তার স্ত্রীর আসল প্রেমিক এটা বুঝতে অনুপমের অসুবিধা হলো না। অনুপম মহাশ্বেতাকে খুবই ভালোবাসত। ভেবেছিলেন মহাশ্বেতাকে বুঝিয়ে ওই সম্পর্ক থেকে বের করে আনতে পারবেন। মহাশ্বেতাকে সবটা বলার পর সে অনুপমের কাছে ভুল স্বীকার করে এবং ক্ষমা চেয়ে নয়, কিন্তু আসলে মহাশ্বেতা সুচতুর অভিনয় করছিল, মনে মনে অনুপমকে শেষ করার পরিকল্পনা করছিলেন। এটা একটা কোল্ড ব্লাডেড মার্ডার, কিন্তু সঞ্জয়বাবু আমাদের জানিয়েছিলেন তিনি তার পরিবারের প্রতি অত্যন্ত বীতশ্রদ্ধ। সৌম্য বারিক বলল, এটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। যদি পুলিশ শাওনের কীর্তিটা জেনেও যায় তবু আত্মহত্যার গল্পটা দাঁড় করানো যাবে। তাতে হয়তো মহাশ্বেতার 3 কোটি লস হবে, কিন্তু কয়েকশো কোটির সম্ভাবনা তো ছিল। অনেকক্ষণ ধরেই আপনার প্রলাপ শুনছি, প্রমাণ ছাড়াই আপনি এসব বলে যাচ্ছেন। আপনি শীঘ্রই উকিলের চিঠি পাবেন, আমি মানহানির মামলা করব, সঞ্জয় দত্ত ঠান্ডা গলায় বললেন। প্রমাণের কথায় পরে আসছি। আপনি আমাকে বলেছিলেন মহাশ্বেতা এখনও যথেষ্ট সুন্দরী এবং অ্যাট্রাকটিভ। এটাও বলেছিলেন সে খুবই নরম মনের মানুষ, তার পক্ষে খুন করা সম্ভব নয়। এদিকে মহাশ্বেতা আমায় বলেছে যে আপনাকে একবার বা দুবারই মাত্র দেখেছে, কোনো কথা হয়নি। তাহলে আপনি কি করে জানলেন মহাশ্বেতা সুন্দরী এবং নরম মনের মানুষ? এরপর জানতে পারলাম অনুপম আপনাকে নীলকমলের রিসর্টের ব্যাপারে কিছুই বলেননি। অনুপম আপনাকে সন্দেহ করেছিলেন। আপনি মহাশ্বেতাকে সবই জানিয়ে দেন। মহাশ্বেতা আপনাকে তার বাড়ির ডুপ্লিকেট চাবি দিয়েছিল, অনুপমের রিভলভারটাও সে আপনাকে দিয়েছিল এবং প্রচার করেছিল দেরায়ের চাবিটা হারিয়ে গেছে। ইরাবতীকে কেনাকাটা করতে জোর করে বাইরে পাঠিয়েছিল মহাশ্বেতাই। ওরা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর আপনি ক্যাকটাস হাউসে ঢুকলেন, অনুপমকে গুলি করলেন, জামায় রক্তের ছিটে লেগেছিল, জামাটা পাল্টালেন, পরিকল্পনা মতো মহাশ্বেতাকে অনুপমের মোবাইল থেকে মেসেজ করলেন, তারপরে চেম্বারে ফিরলেন। আপনার চেম্বারের বিল্ডিংয়ের সিসি ক্যামেরার থেকে জানতে পারা গেল আপনি যখন চেম্বার থেকে বেরোলেন একটি জামা পরে বেরোলেন, কিন্তু ফিরলেন অন্য একটি জামা পরে। সময়টাও অনুপমের মৃত্যুর সময়ের সাথে মিলে গেল। এইটুকুই প্রমাণ? এই দিয়ে আপনি এলিগেশন আনছেন? সঞ্জয়ের গলায় শ্লেষ। না, এইটুকুই নয়, আরও প্রমাণ আছে। অনুপম তার স্ত্রীকে পুরোপুরি বিশ্বাস করেননি, তাই তার সম্পূর্ণ অভিজ্ঞতা লিখে একটা সিল কভার খামে সত্যজিৎবাবুর হাতে তুলে দিয়েছিলেন। বলেছিলেন যদি তার অপঘাতে মৃত্যু হয় এবং তার মৃত্যুর কারণ না জানা যায় তাহলে যেন খামটা খোলা হয়। আমার সাথে কথা বলার পর সত্যজিৎবাবু খামটা খুলেছিলেন। আপনার বাঁচার কোনো রাস্তা নেই সঞ্জয়বাবু। সঞ্জয়বাবুর বাঁচার রাস্তা ছিল না, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির 10 কোটি তো বেঁচে গেল। গল্প শেষ হলো। পরবর্তী পর্বে শোনাবো নতুন গল্প। সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।